আনাসের বয়স ছিল 16 বছর 9 মাস। সে আন্দোলনে যাওয়ার আগে তার মাকে একটা চিঠি লিখে রেখে যায়, সে যদি গুলিতে মারা যায় মা যাতে তাকে নিয়ে গর্ব করেন। তো এই চিঠিটা দেখে আমি আনাসের বাড়িতে গেলাম আনাসকে নিয়ে একটা রিপোর্ট করার জন্য। আমরা দুইজনেই যাইতে চাইতাম, ওর বাবার অনুমতি ছিল না যাওয়ার, এজন্য আমরা বের হইতে পারি নাই। আমরা ঘরে টিভি দেখতাম আর বসে স্লোগান দিতাম, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। সেই রক্তের বন্যায় যে আমার সন্তানের রক্ত শরীর হবে এটা তো আমি তখন জানতাম না রে ভাই। এই আন্দোলনে নিহত সবচেয়ে ছোট শিশু হচ্ছে আহাদ, বাসা থেকে গুলিবিদ্ধ হয়। রিয়া গোপের কথা জানেন, যে ছাদে খেলছিল এবং মারা গেছে, ওর বয়স 6 বছর। আমরা কোনো মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে স্পেসিফিকভাবে কোনো কথা বলছি না, আমরা পোষ্য কোটা সহ সকল অযৌক্তিক কথা সেই কোটাগুলোর বিরুদ্ধেও বলছি। এবং একটা জিনিস মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয়। 4-5 বার ব্যারিকেড ভেঙে নানান দিক থেকে মিছিলগুলা হলো। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাজাকারের বাচ্চা এটা প্রকাণ্ড গালি যত্রতত্র দেবেন না। আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রলীগের বহিরাগত নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর আক্রমণ করে। এই ঘটনাটা শিক্ষার্থীদেরকে আরো বেশি ক্ষুব্ধ করে। প্রশাসন যদি সহযোগিতা না করতে চায় তাহলে কিভাবে শান্তিপূর্ণ থাকবে? আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। আমাদের এখন মেরে ফেলবে। ঢাকা মেডিকেল কলেজ সমানে স্ট্রেচারে করে আহত ব্যক্তিরা, রক্তাক্ত সব ব্যক্তিরা নিয়ে লোকজন ঢুকছে, দৌড়ে ঢুকছে। একের পর এক অ্যাম্বুলেন্স আসছে, অটোরিকশা আসছে, সিএনজি আসছে, প্রচুর লোকজন আসছে যারা হলো যে আপনার গুলিবিদ্ধ। রামপুরা ইউলুপের উপরে দাঁড়াইছিলাম, ছবি তুলতেছিলাম, তখন পুলিশ গুলি করে। আমরা 2-3 জন আহত হই। আমাকে গুলি লাগছে, আমার হাতে লাগছে, আমার বুকে লাগছে। কত ধানে কত চাল হয় বাংলাদেশ ছাত্রলীগ দেখে নেবে। 16 থেকে 20 জুলাই মাত্র 4 দিন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয় এই 4 দিনে। চতুর্দিকে গোলাগুলি, সংঘর্ষ। আন্দোলনে থাকা নিরস্ত্র মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে একের পর এক। রামপুরা, বনশ্রী, প্রগতি সরণি, যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ হেলিকপ্টার থেকেও চালানো হয় গুলি। দূর থেকে স্নাইপারের এক একটি গুলিতে মুহূর্তেই প্রাণ যায় আন্দোলনকারীদের। দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট ফ্লাইটও আছে। ঘটনা তুলে ধরার ক্ষেত্রে যে যে ইনস্ট্রুমেন্টগুলো কাজ করে আসলে ওই সময়ে সেগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছিল। কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। আন্দোলনের সময়টাতে আমাদের সম্পাদক মতি ভাই প্রায় প্রতিদিনই আমাদের নিউজ রুমে আসতেন, আমাদেরকে গাইডলাইন দিতেন, পরামর্শ দিতেন। আবু সাইদের গুলির দৃশ্য দেখার পরপরই আমাদের বলেছিলেন, আবু সাইদ বীর, তাকে বীরের মর্যাদা দিয়ে কভার করো, ফ্রন্ট পেজে বড় করে একাধিক ছবি দাও। বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম হিসেবে যে আমরা যাতে সঠিক তথ্যটা দিতে পারি, দ্রুত দিতে পারি, নির্ভুল হয়ে দিতে পারি। সরকার চাচ্ছিল যে সম্পদ ধ্বংস হচ্ছে, উন্নয়ন ধ্বংস হচ্ছে, দেশ বিরোধী কার্যক্রম। সরকারের যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল সরকারের পক্ষের মিডিয়াগুলো সহ, প্রথম আলোর ওই রিপোর্টগুলোর কারণে সেই ন্যারেটিভ ভেঙে গেছে। সম্পদ ধ্বংস হলে সে সম্পদ পাওয়া যাবে, গড়া যাবে, মানুষের প্রাণ গেলে তো প্রাণ যাওয়া যাবে না। 6 জনের মৃত্যুর ঘটনা ঘটে 16 জুলাই। সেদিন থেকে আসলে আমরা মৃত্যুর খবরগুলো এবং নামগুলো লিপিবদ্ধ করে রাখা শুরু করি। 3টা সোর্স নিশ্চিত না করলে আমরা কোনো মৃত্যুর খবর দিইনি। এক হাসপাতাল সোর্স,
পুলিশ, আর একটা হলো নিহত ব্যক্তির স্বজন এবং প্রত্যক্ষদর্শী। এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও জ্ঞানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় গুলি করলো কেডা, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় এত রক্ত কাগো, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় গুলি করলো কেডা, আওয়াজ উঠা বাংলাদেশ। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। ইতোমধ্যে আটককৃত অনেককে রিমান্ডে বা রহস্যময় আটক অবস্থায় অমানসিক অত্যাচারের অভিযোগ উঠেছে এবং আলামতও দেখা যাচ্ছে। বিচার চাই না বলেছেন, আমিও একমত। তার কাছে বিচার চাবো, কোথায় বিচার চাবো? আমরা ঘৃণা জানাই, আমরা জন্মেছি একবার, মরবো একবার। ভয় দেখাবেন না। ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারোর জন্য ভালো হয় না। নিহতদের স্মরণে শোকের প্রতীক কালোর পরিবর্তে ফেসবুকে প্রোফাইল পিকচার লাল ছবি ধারণ কর্মসূচি দেন তারা। জবান খুললেই জবান ছিলাই আর সিলাইব কয়জনের, একজনে মা পয়রা গেলেও খাড়ায় যাইব ছয়জনে। জনতার এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সামগ্রিকভাবে আমাদের এই অন্যায় অত্যাচার বন্ধ না হয়। কিন্তু সংলাপ তো হয় শান্তিপূর্ণ পরিবেশে। শত শত ছাত্রের লাশ ফেলে দেওয়ার পর কি সংলাপ হয়? দেশটা বললে স্বাধীন, তাইলে খেসটা কইরে কথা কর ভাই। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। শেখ হাসিনা বলেছে গণভবনের দরজা খোলা আছে, অপেক্ষা করুন। আমরা সংলাপ নয়, আমরা আপনাকে উৎখাত করার জন্য আসবো। এক দফা আন্দোলন কি আমাদেরকে পদত্যাগ করতে হবে? আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? কারণ বাজার এলাকা একদম পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে বারবার ধাওয়া পাল্টাতা ঘটনা ঘটছে এবং অনবরত পুলিশ আসলে এখানে টিয়ার শেল এবং রাবার বুলেট ছুটছে। এবং 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। 5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না।